নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যেটা করব, আজকে হচ্ছে আমরা কোয়ান্টস লেকচার নাম্বার 8 পার্সেন্টেজের আমরা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে দেখো, আজকে যেটা হবে, বিভিন্ন রকম টাইপের আমি কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের মাঝখানে, এবং এই কোয়েশ্চেন্স গুলোকে সলভ করব ওয়ান বাই ওয়ান, এগুলোকে ডিসকাস করব, এবং এগুলো ডিসকাস করার সাথে সাথে আমরা গ্র্যাজুয়ালি সবকিছুকে আন্ডারস্ট্যান্ড করব, বুঝবো, প্রত্যেকটা কনসেপ্ট এখান থেকে ডিটেলসে শিখবো এবং কি করে অ্যাপ্লাই করতে হয় সেটাকেও আমরা দেখবো। দেখো, প্রবলেম বলেছে রাম স্পেন্ডস ইজ মান্থলি ইনকাম 30% অন রেন্ট। ওকে, ভালো কথা। মান্থলি ইনকাম যেটা, সেটা 30% রেন্টে খরচা করছে। 40% অফ দ্য রিমেনিং অন হচ্ছে হাউস হোল্ড। এবার দেখো, রিমেনিং এই ওয়ার্ডটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। 40% অফ রিমেনিং অন হাউস হোল্ড, 1/7 অফ রিমেনিং অন ট্রান্সপোর্ট। এই যে রিমেনিং আবার বলেছে, রিমেনিংটাকে খেয়াল করবো। এখানে বলেছে ডিফারেন্স বিটুইন রেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট যদি 3,720 টাকা হয়, তাহলে ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম অফ রাম। সিম্পল। দেখো, এরকম ধরনের কোয়েশ্চেন্সে যেটা সব থেকে ইজি অ্যাপ্রোচ, সেটা আমি বলে দিই। প্রথমে কি হচ্ছে, মান্থলি ইনকাম, তার 30% হচ্ছে রেন্টে খরচা করছে, এটা দিয়ে স্টার্ট হচ্ছে। তো আমাকে মান্থলি ইনকামটাই প্রথমে ধরে নেওয়া দরকার। আমি ধরে নেবো মান্থলি ইনকাম কত। আমি ধরে নেবো যে মান্থলি ইনকাম হচ্ছে আমার 100। কেন 100 ধরলাম? কারণ 100-র উপর ক্যালকুলেট করতে সুবিধা হবে, পার্সেন্টেজের ক্যালকুলেশন 100-র উপর করতে সুবিধা হবে। এবার দেখো, রেন্ট আর কত টাকা খরচা করছি, আমি 30 টাকা খরচা করছি রেন্টে। ভালো। এবার বলেছে 40% অফ রিমেনিং, মানে যেটা বাঁচলো তার 40%। অর্থাৎ দেখো, রেন্টে 30 টাকা খরচা করার পর কত টাকা বাঁচবে? 100 থেকে 30 টাকা বাদ দেবো। 100 থেকে 30 টাকা বাদ দেবো, কত টাকা বাঁচবে? এখানে 70 টাকা বাঁচলো। খুব ভালো কথা। এই 70 টাকার মধ্যে 40% হাউস হোল্ডে খরচা করছি। হাউস হোল্ডে খরচা করছি। এবার দেখো, 70-এর 40%, তোমাদেরকে আগেই বলেছিলাম, এরকম যদি পার্সেন্টেজ থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, আর 7×4=28, এই পার্সেন্টেজটা ক্যান্সেল হয়ে যাবে, 7×4=28 টাকা হবে। 28 টাকা। এটা জাস্ট লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু এগুলো মনে মনে করতে হবে আস্তে আস্তে, যে 70 × 40%, মানে পার্সেন্টেজ, মানে দুটো শূন্য ক্যান্সেল, 7×4 গুণ করবো, 28 পড়ে থাকবে। এরকম ভাবে স্পিড বাড়ে, এরকম করে স্পিড বাড়াতে হবে আস্তে আস্তে। হাউস হোল্ড হয়ে গেল। 1/7 অফ দ্য রিমেনিং, আবার রিমেনিং মানে এই 70 থেকে 28 টাকা খরচা করার পর যেটা রিমেনিং, তার 1/7। তো কত টাকা বাঁচছে দেখি? 70 থেকে এখানে 28 মাইনাস দেবো। 70 থেকে 20 গেলে 50, 50 থেকে 8 গেলে 42, তাহলে 42 পার্ট এখানে টাকা পড়ে আছে। এর 1/7 পার্ট আমি খরচা করছি ট্রান্সপোর্ট, টিআরে। তো 42-এর 1/7 ভাগ করলে কত হয়? 42 × 1/7, 7×6=42, তাহলে 6 টাকা খরচা করছি এখানে। খুব ভালো কথা। ডিফারেন্স বিটুইন রেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট, দেখো, রেন্ট হচ্ছে 30 টাকা, ট্রান্সপোর্ট হচ্ছে 6 টাকা। এটা বলেছে 3,720 টাকা। তো 30 আর 6, এখানে 30 পেয়েছি, এখানে 6 পেয়েছি রেশিওতে। তা 30 আর 6 ডিফারেন্স করে আসছে আমার 24। রেশিওতে 24 মানে অরিজিনালে রিপ্রেজেন্ট করছে আমার 3,720 কে। খুব ভালো কথা। এবার বলেছে ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম অফ রাম। দেখো, মান্থলি ইনকাম পেয়ে গেছি আমি 100, প্রত্যেক মাসে 100 টাকা হলে অ্যানুয়ালি কত হবে? ওটা ইন্টু 12, 12 মাসের, তাহলে 12 × 100, 1200 টাকা। তাহলে এটাকে আমি করে দিচ্ছি এখানে 100 × 12। এটা হচ্ছে আমার আমার কি হলো? রামের অ্যানুয়াল ইনকাম। কাটাকুটি করে দাও, 12 দুগুণে 24 হবে। এটা হবে 2 18 36, 1 2 2 6 12, 1860। তাহলে এখান থেকে 1860 এর পরে আরো দুটো শূন্য, অর্থাৎ 1,86,000 টাকা। এটা হয়ে গেল আমার রামের অ্যানুয়াল ইনকাম। বোঝা গেল? সিম্পল কিছু, এটা স্টেপস বাই স্টেপস ধরে ধরে করা, তাহলে করে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার এখানে একটা বলার বিষয়, যেটা হচ্ছে যে এই অঙ্কতে এই রিমেনিং যে পোরশনটা মেনশন করা আছে, এইটাকে কেন হাইলাইট করলাম? কারণ কিছু অঙ্ক এরকমও থাকবে যেখানে রিমেনিং বলা থাকবে না, বলবে সিম্পল যে রাম স্পেন্ডস হিজ মান্থলি ইনকাম 30% অন রেন্ট, 40% অন হাউস হোল্ড, 1/7 অন ট্রান্সপোর্ট। রিমেনিং কোথাও বলা থাকবে না। যখন রিমেনিং বলা থাকবে না, তার মানে হচ্ছে এই যে 30% বলেছে, 40% বলেছে, 1/7 বলেছে, পুরো ব্যাপারটাই ক্যালকুলেট হবে তখন মান্থলি ইনকামের উপর থেকে। মানে যা মান্থলি ইনকাম ধরবো, এই যে মান্থলি ইনকাম যেটা ধরবো, তার উপরে 30% মারলে আমি রেন্টে খরচা পাবো, তার উপর 40% মারলে আমি হাউস হোল্ড পাবো। বাট এখানে কি হচ্ছে, মান্থলি ইনকাম যেটা, তার 30%-এ আমি রেন্ট পেয়ে গেলাম। ভালো। এবার 40% অফ দ্য রিমেনিং বলেছে, অর্থাৎ এইটা খরচা করার পর যেটা বাঁচছে তার উপর 40% মারবে, তখন আমাকে হাউস হোল্ড বার হবে। তারপরে আবার রিমেনিং বলেছে, তার মানে কি, এই যেটা খরচা হয়ে গেল সেটার পর যেটা বাঁচলো তার 1/7 মারলে পরে আমি ট্রান্সপোর্টেশন পাবো। এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো খুব সাবধান এই জায়গাগুলোতে, আবার গুলিয়ে ফেলো না, যে যদি রিমেনিং না বলা থাকে তখনও যদি এই প্রসেসে করে দাও, তাহলে করে কিন্তু হয়ে যাবে। অঙ্ক মুখস্থ করলে চলবে না, এখানে স্টেপ বাই স্টেপ কনসেপচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে, তাহলে করেই পারবে। প্রসেস সব জায়গাতে সেম, শুধু ভাষার খেলা। ইটস অল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। অ্যারিথমেটিক হচ্ছে নাথিং বাট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা হয়। ল্যাঙ্গুয়েজ নিয়ে কিভাবে খেলা হবে, এর পরের আপকামিং যে সেশনে, আজকে সেশনে আরো যে অঙ্কগুলো রেখেছি, স্টেপ বাই স্টেপ সব দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। এটা একটা স্পেশাল টাইপ, এটা একটা নতুন টাইপ, এবং এই টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আমি খুব দেখেছি এই টাইপটাকে নিয়ে এক্সামিনাররা খেলে।
অনেক রকম প্র্যাকটিস সেটে আমি বহু বারংবার এই টাইপটাকে ফেস করেছি। দেখো বলেছে একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনক্রিজড বাই 25%, খুব ভালো কথা। দেন হোয়াট পার্সেন্টেজ ব্রেড শুড বি ডিক্রিজড সো দ্যাট এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট। খুব দারুণ একটা অঙ্ক। প্রথমে আমাকে রেক্ট্যাঙ্গেলের এরিয়া সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে। এরিয়া সমান কত রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেড, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ কি না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি রেক্ট্যাঙ্গেল এখানে এরিয়া পেয়ে যাবো, রাইট? তো কন্টিনিউ করছি এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি আমি একটু পজ করেছিলাম রেকর্ডিংটা, অনেক গরম তো, যে কারণে একটু আমি একটু হাত মুখ ধুয়ে আসলাম ফর সাম রিফ্রেশমেন্ট। আর এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, আমি এই ভিডিওটা এখনই রেকর্ডিং করছিলাম, অলমোস্ট প্রায় দেখো এই প্রায় আমি এই 5 নম্বর কোয়েশ্চেনটা অব্দি চলে এসেছিলাম। 5 নম্বর কোয়েশ্চেনটাই জাস্ট সলভ করলাম, তখন আমি নোটিস করলাম যে অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং বাটনটা অন করতেই ভুলে গেছি, আমি এমনি জাস্ট নিজে নিজেই করে যাচ্ছি, তো কিছু একটাও রেকর্ডিং হয়নি। তো ইট ওয়াজ ভেরি আনফরচুনেট। তো আমি আবার মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন আমার ওয়েস্ট হয়ে গেল, তারপরে আমি আবার ট্রাই করলাম। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখো এই গরমের মধ্যে এত প্রবলেমস থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য চেষ্টা করছি যে বেটার কন্টেন্ট তৈরি করার, যাতে করে তোমরা একটু বেনিফিট পেতে পারো। আই এম ট্রাইং টু গিভিং মাই বেস্ট। এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্যান্য যারা ইউটিউবে পড়ায় তারা অনেকেই পেড ক্লাসেস দেয়, পেড ব্যাচেস তারা লঞ্চ করে পড়ায়। আমি চেষ্টা করব যতটা সম্ভব পেইড ব্যাচ লাইক তোমাদেরকে পড়ানোর, তাও টোটালি ফ্রি অফ কস্ট। আমি এটা এখানে আমি অন ইউটিউব আমি প্রমিস করছি আজকের এই ভিডিও ক্লিপটাতে, তোমরা চাইলে পরে এই পোর্শনটা স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিতে পারো ফর ইউর এভিডেন্স। আমি আমার এই চ্যানেলে কোনোদিনও কোনো কন্টেন্ট কখনোই পেড করব না। আর আমার জাস্ট তোমাদেরকে পড়াতে ভালো লাগে, তাই জাস্ট এটুকুনি বলা যে তোমরা প্লিজ যদি কন্টেন্ট ভালো লাগে একটু শেয়ার করো, যাতে করে একটু রিচ পাই। আর যদি ভালো না লাগে তাহলে করে আমাকে ডাইরেক্ট কমেন্টে এসে একটু জানিও যে কোন জায়গাটা ভালো লাগছে না এবং কেন ভালো লাগছে না, একটা ফিডব্যাক, জাস্ট এইটুকুনি আমি চাই তোমাদের কাছ থেকে, আর বেশি কিছু ডিমান্ড করবো না। আর যদি একটু বেনিফিটেড হও তাহলে করে প্লিজ একটু লাইক দিও, কমেন্ট করে জানিও যে হ্যাঁ ক্লাসেস ভালো লাগছে, যাতে করে আমি আরো উৎসাহ পেতে পারি তোমাদের জন্য। তো ঠিক আছে, অনেক কথা হলো, এবার স্টার্ট করি। দেখো রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 25% বাড়িয়েছি, ভালো কথা। এবার দেখো এরিয়াটা কনস্ট্যান্ট রাখতে চাই। দেখো যখনই কোনো রাশি দুটো আলাদা রাশির গুণফল দ্বারা তৈরি হয় না, তখন কি ঘটনা ঘটতে পারে? এই যেমন এরিয়াটা দেখো লেন্থ ইন্টু ব্রেড করে তৈরি করা হয়েছে, তো স্বাভাবিক অর্থেই যদি আমি লেন্থটাকে ইনক্রিজ করি তাহলে এই এরিয়া যেটা সেটাও কি হবে, ইনক্রিজ করবে। কিন্তু আমাকে বলা হয়েছে এরিয়াটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ এরিয়াটা আমার ইনক্রিজ করা চলবে না। তাহলে এরিয়াটা যদি ইনক্রিজ না করে তাহলে করে কি করে করবো, লেন্থ তো বাড়িয়ে দিয়েছি, তাহলে কিছু কমাতে হবে। কোনটা কমাবো? এই ব্রেডটাকে কমিয়ে দেবো। লেন্থ যতটা বাড়িয়েছি সেই হিসাবে ব্রেড কমাবো, যাতে করে এরিয়াটা আমার কনস্ট্যান্ট থাকে, রাইট? এবার এখানে অনেকেই একটা ভুল করতে পারে, ও খুব ভালো, লেন্থ তো 25% বাড়িয়ে দিয়েছি, তাহলে আমি ব্রেডটাকে -25 করে দিই, 25% কমিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাই কি আর হয়? তাই হয় না, এভাবে হয় না জিনিসটা। কারণ দুটোর সেপারেট ভ্যালু হোল্ড করছে। এর 25% মানে এর 1/4 ভাগ, এর 25% মানে এর 1/4 ভাগ। তো এদের ভ্যালুর উপর ডিপেন্ড করছে কতটা বাড়বে আর কতটা কমবে। হ্যাঁ, যদি এটা যদি পার্সেন্টেজ না হয়, সংখ্যায় হতো যে 25 পরিমাণ বাড়ালাম আর জাস্ট 25 পরিমাণ কমিয়ে দিচ্ছি, তাহলে হতে পারতো জিনিসটা। কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু এভাবে হয় না জিনিসটা। এটা তোমরা একটু মাথায় রেখো, ওকে? এই বোকামিটি কিন্তু কেউ করে ফেলো না এই জায়গাতে, যে এরকম হলে পরে এরকম করে দিতে পারি বা কিছু। কারণ হয় এটা, নতুন বিগিনার্স যারা, তারা হয়তো এখানে একটু কনসেপচুয়ালি প্রবলেম হলে পরে এগুলো তারা ভাবতেই পারে। এতে ভাবাতে অপরাধ কিছু নেই। হুম, ভাবাটা খারাপও না, কারণ ভুল ভাবলে পরে তবেই ভুলটা ধরতে পারবে এবং সঠিকটা জানতে পারবে। দেখো এখানে কিচ্ছু করবো না, জাস্ট সাকসেসিভ মেথড লাগাতে হবে, যেরকমটা আগে আমরা করে এসেছি। দুটো এরিয়া লিখবো, দুটো এরিয়া বেসিক্যালি সেম। এটা হচ্ছে লেন্থের ভাগ, এটা হচ্ছে ব্রেডথের ভাগ। এখানে লেন্থের কাজ হচ্ছে, এখানে ব্রেডথের কাজ হবে। দেখো তো লেন্থ কি হচ্ছে আমার এখান থেকে, লেন্থ 25% বাড়িয়েছি। 25% মানে হচ্ছে আমার 1/4 ভগ্নাংশ, তাহলে 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ বাড়াচ্ছি। তাহলে ইনিশিয়ালি লেন্থ ছিল আমার 4, 1 ভাগ বেড়ে গিয়ে লেন্থ হবে আমার 5। ওকে, এবার আমাকে ব্রেড গুলোকে এমন একটা করতে হবে যাতে করে লেন্থ আর ব্রেড গুণ করে এখানে একটা এরিয়া পাবো, লেন্থ আর ব্রেড গুণ করে এখানে একটা পরবর্তী, মানে এটা ইনিশিয়াল এরিয়া, এটা ফাইনাল এরিয়া, কিন্তু দুটোই কিন্তু পরস্পর সমান হবে, কোনো চেঞ্জেস থাকবে না। এবার দেখো এটা ভালো করে কি করে করতে হয়। এরকম সিচুয়েশনে দেখো এই দিকের কর্নারে কি আছে, 5 আছে। এই 5টাকে টেনে আমি লিখে দেবো হচ্ছে এখানে, ভালো কথা।
আবার এইদিকে কর্নারে কত আছে, 4 আছে, এইটাকেও আমি টেনে কোনাকুনি লিখে দেবো এখানে এরকম। এতে করে কি হচ্ছে, এই 4 5 গুণ করলে এখানেও আসবে 20, এখানে 5 4 গুণ করলে এখানেও আসবে 20, তাহলে সমান সমান হলো। দু ক্ষেত্রে এই যে এরিয়া যেটা, এটা যে এরিয়াকে ইন্ডিকেট করছে, দুটো এরিয়া সমান সমান হয়ে গেল, অর্থাৎ এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট, এরিয়া চেঞ্জ হলো না। এবার কি করলাম আমি এখানে, এবার আমাকে খুঁজতে হবে যে হোয়াট পার্সেন্টেজ ব্রেড শুড বি ডিক্রিজড। এবার দেখো ব্রেডের ক্ষেত্রে কি ছিল, 5 ছিল, 5 থেকে 1 কমে 4 হলো, রাইট? তাহলে কিরকম ভাবে ফ্র্যাকশন হলো, 5 থেকে 1 কমলো, তাহলে 100 তে কত, এবার 1/5 মানেই তোমরা জানো, এতক্ষণে শিখে গেছো তোমরা যে 20% এর অ্যান্সার হবে, তাহলে 20% এখানে আমাকে ডিক্রিজ করতে হবে ব্রেডথ এর ক্ষেত্রে, তাহলে আমার এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট। কিছুই না, জাস্ট সাকসেসিভ মেথডের খেলা, শুধু এক স্টেপ উপরে। ব্যাপারটা কি করলাম, যাতে করে লেন্থ আর ব্রেডথ এর গুণফলটা সমান থাকে, সেইটার জন্য আমাকে এই কর্নার থেকে এখানে টানবো, এই কর্নার থেকে এখানে টানবো, এটাই নিয়ম, এটাই রুল জাস্ট। এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের টাইপ। আরেকটা জিনিস শিখিয়ে রাখি তোমাদের, যখনই এরকম কোনো কেস থাকবে যে দেখা যাচ্ছে কোনো একটা রাশি দুটো, ধরো এক্স ইন্টু ওয়াই, এই দুটো রাশির গুণফল করে আমি পাচ্ছি জেড। এবার শর্ত বলা আছে যে জেড কনস্ট্যান্ট থাকবে, ওকে? তো ডেফিনেটলি এক্স কে বাড়াচ্ছি বা ওয়াই কে কমাচ্ছি, এরকম কিছু একটা কম্বিনেশন এখানে কাজ করবে, বা এক্স কে কমাচ্ছি ওয়াই কে বাড়াচ্ছি, এরকম কিছু একটা কম্বিনেশন কাজ করবে। তো যখনই বলা থাকবে কোন একটা রাশিকে 25% বাড়িয়েছি, 25% বাড়িয়েছি, এবং এর সঙ্গে আরেকটা কোনো রাশি গুণফল অবস্থায় আছে যাকে আমাকে কমাতে হবে, আর কমানোর দরুন এদের গুণফলটা কি হয়, সবসময় যেন কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ চেঞ্জ যেন না হয়, তাহলে জানবে যে কমানোর যে ফ্যাক্টরটা সেটা সবসময় 20%ই কমবে, 20%ই কমবে, তবেই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? তবে করেই কনস্ট্যান্ট থাকবে। এটা একটা জাস্ট ছোট টিপ দিলাম তোমাদেরকে, এটা মাথায় রাখতে পারো যে এটা 25% বাড়লে এটা 20%ই কমে, এটা একটা টিপ, এটা তোমরা নোট ডাউন করতে পারো। ওকে, এটা অনেক অঙ্কতে কাজে লাগবে এই জিনিসটা, অনেক অঙ্কতে দেখা যাবে তোমরা ডাইরেক্ট অ্যান্সার মার্ক করতে পারছো শুধুমাত্র এ করার জন্য। মানে যেমন ধরো আজকে এটা শিখে গেলে, তো এরপরে এই অঙ্কটাই তোমরা যদি কখনো নেক্সট টাইম ফেস করো, তোমাকে ক্যালকুলেট করতে হবে 25% বাড়িয়েছে কতটা কমাতে হবে যাতে কনস্ট্যান্ট থাকে, তাহলে ডেফিনেটলি তুমি জানবে যে 20%ই হবে, একদম চোখ বুঝে অ্যান্সার মার্ক করে দেবে, কোনো প্রবলেম নেই। ওকে, এটা মাথায় রেখো। পরের একটা অঙ্ক দেখি সেম টাইপের ওপর। এটা হচ্ছে, দেখো মেনসুরেশনেরও কিছুটা চর্চা হয়ে যাচ্ছে এখানে, ইনিশিয়াল ফর্মুলাস গুলো একটু রিভাইজ হয়ে যাচ্ছে, রেক্ট্যাঙ্গেলের উপর হলো। এবার দেখো বলা হয়েছে তোমার রাইট সার্কুলার সিলিন্ডারকে নিয়ে বলা হয়েছে, বেস রেডিয়াস কত হচ্ছে, ডিক্রিজ করা হয়েছে বাই 12.5%, দেন হোয়াট পার্সেন্টেজ ইনক্রিমেন্ট রিকোয়ার্ড টু মেনটেন কার্ভড সারফেস এরিয়া। আচ্ছা, কি ইনক্রিমেন্ট করতে হচ্ছে দেখে নিচ্ছি। দেখো কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা হয় তোমার 2πr/h। এই যে এইটা যদি হয় তোমার, আমার রাইট সার্কুলার সিলিন্ডার, ক্লাস 10-এ করেছো এই জিনিস, এটা এটা হবে আমার, দেখা যাচ্ছে আমার রেডিয়াস, এটা হবে আমার এখান থেকে তোমার হাইট। তাহলে এই যে কার্ভড এরিয়াটা, কার্ভড সারফেস মানে গাটা, সিলিন্ডারের যে গা, ওইটার এরিয়া হয় 2πr/h। ওকে, এবার দেখো 2π যে ফ্যাক্টরটা, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এরিয়া বা এ এর মান নির্ভর করছে কাদের উপর, এরিয়া নির্ভর করছে রেডিয়াস, বেস রেডিয়াস আর হাইটের উপর। তার মধ্যে বেস রেডিয়াসটাকে কি করেছি, ডিক্রিজ করেছি, কমিয়েছি। তাহলে এরিয়া কনস্ট্যান্ট রাখার জন্য হাইটকে আমাকে বাড়াতে হবে। তাহলে এখানে হাইটের কথা বলা হয়েছে। ওকে, এটা তোমরা নোট করে নিতে পারো, যেখানে হাইটের কথা আমরা আলোচনা করেছি। ভালো কথা। এবার কি করে করবো, দেখো আবার সে একই ব্যাপার। এটা হচ্ছে আর একটা এরিয়া, এটা হচ্ছে একটা এরিয়া, বেসিক্যালি দুটো এরিয়াই সমান। এখানে আমি রেডিয়াসের কাজ করছি, এখানে আমি তোমার হচ্ছে হাইটের কাজ করছি, দেখা যাক কি করা যায়। তো দেখো 12.5%, তো 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু সবাই আশা করছি মনে আছে, 1/8। এবার ডিক্রিজ করা হয়েছে, অর্থাৎ 8-এর মধ্যে আমাকে 1 কমাতে হবে, তাহলে ইনিশিয়ালি ছিল 8, 1 ঘর কমে হয়ে যাবে তোমার 7। ভালো কথা। এবার এই যে বললাম এরিয়ার যে ফ্যাক্টর দুটো এখানে সমান সমান থাকবে, তো সমান সমান থাকার জন্য কি করতে হবে, এই 7টাকে টেনে এখানে আনবো কর্নারে, এই 8টাকে টেনে এখানে আনবো আমি কর্নারে। ওকে, তাহলে এই 7 8 56, দুই জায়গায় 56 আর 56 সমান সমান হয়ে গেল, রাইট? এত লেখার দরকার নেই, আমি বারবারই বলছি, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতটা ভেঙে ভেঙে করছি, এত লেখার দরকারই নেই। যখন সেট হয়ে যাবে তখন এতই দাগ দাগ টাগ টানার কোনো দরকার নেই, জাস্ট যতটা দরকার ততটুকু লিখবে, 8 7 7 8 এরকম ভাবে লিখবে। ওকে, তাহলে হলো, এটা আমি পেলাম। এবার বলেছে হাইটের ইনক্রিমেন্ট কত হবে, এই হাইটের ইনক্রিমেন্টটুকু আমাকে বার করতে হবে। হাইটের কি ঘটনা ঘটছে দেখো, এই যে 7 পার্ট হাইট ছিল, সেখান থেকে আমার 1 পার্ট হাইট বাড়লো, তাহলে কতটা ইনক্রিমেন্ট হলো, তাহলে 7-এর মধ্যে আমার 1 বাড়লো, এই যে 1-এর 7, 1-এর 7 মানেই তোমার এখানে আর ইন্টু 100 করে কিছু করার দরকার নেই, 1-এর 7 মানেই তোমার এখান থেকে ডাইরেক্ট বলা উচিত 1-এর 7 কোন পার্সেন্টেজের ফ্র্যাকশন ভাঙলে আমি 1-এর 7 পাবো। এখানে তোমরা দরকার পড়লে ভিডিওটা পজ করে একটু মেমোরাইজ করো এবং তারপরে প্লে করে দেখো যে অ্যান্সারটা কি।
তো আমি তোমাদের জন্য এখানে অ্যান্সারটা লিখছি, 1/7 হচ্ছে 14.28%। অ্যাকচুয়ালি 14.28% করলে আসে তোমার হচ্ছে 1/7। 1/7 ফ্র্যাকশন কনভার্ট করলে বা 1/7 ইন্টু 100 করলে আসে তোমার পার্সেন্টেজে 14.28%। কার কার মনে ছিল? যাদের যাদের মনে ছিল তারা একবার কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমার মনে ছিল 14.28% হয়। তো এই 14.28% যেটা, এটা কি? এটা হচ্ছে তোমার হাইট হচ্ছে এত পার্সেন্টেজ আমাকে ইনক্রিমেন্ট করতে হবে যাতে করে আমার কার্ভড সারফেস এরিয়াটা কনস্ট্যান্ট থাকে। তাহলে একই টেকনিক, একই প্রসেস, দুটো অ্যাপ্লিকেশন দেখতে পেলে, দু রকমের টাইপের অঙ্ক, দু রকম অ্যাপ্লিকেশন হলো। কিছুই না, শুধু পার্সেন্টেজ ভ্যালুটা পাল্টে দিয়েছিল। আর ফর্মুলাটাও ব্যাপারটা সেই একই। এখানে 2 পাই এর একটা ফ্যাক্টর আছে, কিন্তু এটা কোনো কাজেই লাগবে না, কারণ যেহেতু কনস্ট্যান্ট এর উপর আমার এরিয়ার ভ্যালু ডিপেন্ডই করছে না, তাই একে আমি ইগনোর করবো। কেবল রেডিয়াস আর হাইটের গুণফলের উপর ডিপেন্ড করছে। ওকে, এই দুটো ফ্যাক্টরকে কেন্দ্র করে আমি করতে পারছি। ওকে, তো তো এবার দেখে নেবো নেক্সট। ওই একই টাইপের অঙ্ক কিন্তু ভাষাটা আলাদা। দেখো, এবার বলেছে প্রাইস অফ সুগার increased by 20%, then what percentage consumption should be reduced to maintain the expenditure constant? ভালো করে বুঝবে, এখানে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট করছে, তাহলে এক্সপেন্ডিচার কাকে বলবো? এক্সপেন্ডিচার হচ্ছে আমার ইউনিট প্রাইস ইনটু কনজাম্পশন, এইটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। এবার এটা কি কি করে বার করলাম? এটা কি কোনো স্পেশাল ফর্মুলা? কিছু ফর্মুলা টর্মুলা নয়, অত চাপ নেওয়া দরকারই নেই। ধরে নাও, সিম্পল ধরুন একটা এক্সাম্পল ধরো, ইউপি, আমি ধরেছি ইউপি ইউনিট প্রাইস। ধরো কোনো একটা জিনিসের ইউনিট প্রাইস হচ্ছে 20 টাকা পার কেজি, ধরে নাও 20 টাকা পার কেজি। আর কনজাম্পশন, আমার কনজাম্পশন হচ্ছে দেখা যাচ্ছে 5 কেজি আমি কনজিউম করতে চাই। তাহলে আমার টোটাল এক্সপেন্ডিচার কত হবে? কত টাকা খরচা হবে? প্রতি কেজিতে 20 টাকা, তাহলে 5 কেজিতে কত? 20 ইন্টু 5, মোট 5 20 আমি 100 টাকা খরচা করে ফেলছি। রাইট, এটা আমার কনজাম্পশন। কি করে বার করলাম? জাস্ট এই ইউনিট প্রাইস আর কনজাম্পশনটাকে মাল্টিপ্লাই করে বার করলাম। সিম্পল জিনিস, কোনো ব্যাপারই না। তো এখানে এটা হচ্ছে ব্যাপার। আবার দেখো, এমন একটা রাশি যে রাশিটা আমার কনস্ট্যান্ট থাকবে, এবং এটা হচ্ছে দুটো সেপারেট রাশির গুণফল, ইউনিট প্রাইস আর কনজাম্পশন, এই দুটো রাশির গুণফল। তো এখানে কি হচ্ছে? একটা রাশি হচ্ছে বাড়ছে, ইউনিট প্রাইস হচ্ছে কি, প্রাইস অফ সুগার ইনক্রিজ, ইউনিট প্রাইস বাড়ছে। আর জিজ্ঞেস করেছে কনজাম্পশন কতটা কমাতে হবে যাতে করে এক্সপেন্ডিচার ব্যাপারও আমার ফিক্স থাকে। তো দেখো কি করছি, এক্সপেন্ডিচারটাকে আমি এখানে লিখছি ই, ইনিশিয়াল এক্সপেন্ডিচার আর ফাইনাল এক্সপেন্ডিচার সমান সমানই থাকবে। এটা লিখছি আমি ইউপি, ইউনিট প্রাইসকে দেখাচ্ছি, এটা দেখছি কনজাম্পশনকে দেখাচ্ছি। রাইট, ইউনিট প্রাইস কি হয়েছে? প্রাইস হচ্ছে ইনক্রিজ বাই 20%। 20% মানে ফ্র্যাকশন হচ্ছে 1/5, বাড়ছে। তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে আমার ইউনিট প্রাইস হচ্ছে 6 ভাগ। আর এইখানে এক্স আমার যে এক্সপেন্ডিচারটা ফিক্স থাকবে। তাহলে কি করব? এই যে 6টাকে এদিকে কর্নারে টেনে আনবো, এখানে বসাবো। 5টাকে কর্নার এদিকে টেনে এনে এদিকে বসাবো, যাতে করে দুই ক্ষেত্রেই আমার এক্সপেন্ডিচার 30 আর 30 করে থাকে। এবার আমাকে চেয়েছে হোয়াট পার্সেন্টেজ কনজাম্পশন শুড বি রিডিউস। তাহলে কত, এই যে কনজাম্পশন কতটা রিডিউস করছি? 6 ভাগ ছিল, 6 ভাগ থেকে 5 ভাগ, মানে 6 এর মধ্যে আমি 1 ভাগ আমি রিডিউস করলাম। তাহলে কতটা অ্যাকচুয়ালি রিডিউস করলাম? পার্সেন্টেজ অফ রিডাকশন কত? পার্সেন্টেজ অফ রিডাকশন কত? 6 ভাগের মধ্যে 1 ভাগ কমাচ্ছি, তাহলে 100 এর মধ্যে কত? সিম্পল, 2 3 6, এটা হচ্ছে 50, তাহলে 3 8 24, সরি 348, 16.23, এটা অ্যান্সার হবে তোমার 16.23%। 1/6 মানে এমনিতে 16.23% হয়, এটা এমনিতেও এত ক্যালকুলেট করার কিছু ছিল না। তো অথবা 16.67% তুমি এখানে অ্যান্সার করবে। রাইট, 16.67% তুমি এখান থেকে অ্যান্সার করবে। তো এটা গেল আমার অ্যান্সার 1/6, অর্থাৎ 2 3 6 50, 16.23, 16.23 বা 16.67 যেটাই থাকুক না কেন, এটা তোমার অ্যান্সার হবে। তো পার্সেন্টেজ রিডাকশন এখান থেকে এরকম করে বার করা যাবে। হোয়াট পার্সেন্টেজ কনজাম্পশন শুড বি রিডিউসড, একই জিনিস, একই সবকিছু আগের গুলোর মতনই, শুধু ভাষাটুকু পাল্টে দিয়েছে। এবার ভাষা পাল্টে যাওয়ার জন্য কি হয়, মানুষ কনফিউজ হয়ে যায় যে এটা কি করে করবো, এটা এরকম বলে দিচ্ছে, ও বাবা এখানে প্রাইস বাড়ছে কমছে, এক্সপেন্ডিচার কি করবো না করবো, কিচ্ছু না, জাস্ট নর্মাল জিনিস, দুটো কনসেপ্ট সেম। এবার দেখো, এর থেকে এক লেভেল উপরে উঠবো এই প্রবলেমটাতে এসে। এখানে হচ্ছে কি, প্রাইস অফ এ সিনেমা টিকিট ₹50, এটা দেখো ₹50, এটা কিন্তু একটা রিয়েল ভ্যালু বলেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটা রিয়েল ভ্যালু, কোনো পার্সেন্টেজ বা ফ্র্যাকশন ভ্যালু নয়। এবার কি হচ্ছে, প্রাইস হচ্ছে রিডিউসড বাই 20%, ভালো কথা, বাট ইটস রেভিনিউ কালেকশন ইজ ইনক্রিজড বাই 25%, ভালো কথা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন টিকিট সেল? এবার ভালো করে বুঝবে, দেখো, টিকিট বিক্রি করার রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে মোট কত টাকার আমার কালেকশন হলো। রেভিনিউটা কি করে বার করবো? রেভিনিউটা হয় তোমার, রেভিনিউ, এখানে বলছি রেভিনিউ, আগে বললাম এক্সপেন্ডিচার, ব্যাপারটা একই।
ইউনিট প্রাইস ইনটু হচ্ছে সেলস, কতগুলো সেল হয়েছে। মানে ধরো একটা টিকিটের যদি দাম হয় ধরো 50 টাকা পার টিকিট, 50 টাকা পার টিকিট হচ্ছে আমার দাম, আমার দেখাচ্ছে 100 টিকিট সেল হয়েছে, তাহলে আমার মোট রেভিনিউ কত হবে? এক একটা টিকিটের পিছনে 50 টাকা, তাহলে 100টা সেল মানে 50 ইনটু 100, মোট 5000 টাকার আমার হচ্ছে এখানে রেভিনিউ কালেকশন হয়েছে। অর্থাৎ রেভিনিউটা আমার এই দুটোরই গুণফল। এতক্ষণ এই যে এই দিকের যে রাশিটি এটা কনস্ট্যান্ট থাকছিল, বাট এইবারে কিন্তু কনস্ট্যান্ট থাকছে না, চেঞ্জ হচ্ছে এটাও। তাহলে দেখে নেবো কিরকম করে চেঞ্জ হওয়ার কেস হলে কি করব। এটা একটা নতুন কেস, এতক্ষণ তো সহজে সহজে করে দিয়েছিলাম। দেখো এটা রেভিনিউ 1 আর রেভিনিউ 2 এরকম করে দেখাচ্ছি। ওকে, এটা দেখাচ্ছি আমি ইউনিট প্রাইস, এটা দেখাচ্ছি আমি তোমার হচ্ছে সেলস। দেখো কি করে করছি। দেখো কি কি ইনফরমেশন আছে, প্রথমত বলে দিই আমাকে। দেখো ফাইনালি কি যে ফাইনালি যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন টিকিট সেল, অর্থাৎ কোনো রিয়েল ডেটা কিন্তু আমার কোয়েশ্চেন অ্যান্সার চাইনি, তাই এই রিয়েল ডেটাটার কিন্তু কোনো কাজই নেই, এটার কোনো কাজই নেই, এটা এটা ছাড়াই আমরা করব। অনেকে এখানে 50 টাকা দেখে পড়ে এটাকে 20% রিডিউস করে অনেক রকম প্রবলেমের মধ্যে পড়বে, কোনো দরকারই নেই এটার। দেখো কি করে করব। বলেছে প্রাইস, এই যে প্রাইস কি করেছে রিডিউসড বাই 20%, তাহলে ইউনিট প্রাইস 20% মানে যে 1/5, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ কমাচ্ছি, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ কমিয়ে 4 ভাগ পড়ে থাকছে। 5 টাকা ছিল সেখান থেকে 4 টাকা হলো, 5 পার্ট থেকে 4 পার্ট হলো। এবার সেলস এর ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু রেভিনিউ এর ব্যাপারে আমাকে বলা আছে। এই যে রেভিনিউ যে গুণফলটা এটা কত হবে সেটা আমাকে বলা আছে। দেখো কি বলা আছে, রেভিনিউ বলেছে রেভিনিউ কালেকশন ইনক্রিজ বাই 25%। এবার রেভিনিউ 25% মানে 25% মানে 1 এর 4, তাহলে 4 এর মধ্যে 1 বাড়ছে, তাহলে রেভিনিউ যদি আগে 4 ছিল তাহলে 1 বেড়ে এখন 5 হয়েছে, ভালো কথা। এবার ইউনিট প্রাইস আর সেল এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করে আমি রেভিনিউ পাচ্ছি, তাহলে এখানে 5 এর সঙ্গে আমাকে এইখানে এমন কিছুটা গুণ করতে হবে যাতে করে 4 আসে, আর এই 4 এর সঙ্গে আমাকে এখানে এমন কিছু গুণ করতে হবে যাতে করে 5 আসে। এবার কি করব, ওইটাও সহজ, কিছু ব্যাপার না। এইখানে আমি 4/5 গুণ করব, আর এখানে আমি 5/4 গুণ করব। কেন করলাম, 4/5 এর সঙ্গে 5 গুণ করা মানে এই 5 আর এই 5 কেটে যাবে, শুধু 4 পড়ে থাকবে। এখানে 4 এর সঙ্গে 5/4 গুণ করা মানে 4 আর 4 উপর নিচে কেটে গিয়ে শুধু 5 পড়ে থাকবে। তাহলে এই তো পেয়ে গেলাম সেলস এর হিসাব, এই তো আমার ইনিশিয়াল সেলস, এটা ছিল আমার ফাইনাল সেলস। তাহলে বলেছে যে পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন টিকিট সেল, তাহলে কতটা হলো? তো সিম্পল, এখানে আমি ধরেছি S1:S2। এত লেখার দরকার নেই S1:S2, আমি বারবার বলছি, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। তো কত হচ্ছে রেশিও 4/5:5/4। এবার এখানে তোমাদেরকে আগের দিন আমি শিখিয়েছিলাম যে ফ্র্যাকশন এরকম যদি রেশিও থাকে তাহলে সেটাকে সিম্পলিফাই কি করে করবো, কিছুই না, কোনাকুনি গুণ করে দেবো। 4 এটা হবে 16 আর এটা হচ্ছে 5×5 25। ওকে, তাহলে কি হচ্ছে 16 ছিল আগে, 25 হলো, অর্থাৎ 9 ভাগ এখানে কি ইনক্রিমেন্ট হয়েছে, 9 ভাগ বেড়েছে। তাহলে 16-র মধ্যে বেড়েছে আমার 9, তাহলে 100-র মধ্যে আমার কত সেলস বেড়েছে বার করব। 4×4 16 করব, 4×25 100, তাহলে 25×9 হয় আমার 225, 225/4। এবার 225/4 কে আমাকে সলভ করতে হবে। 225/4 কে যদি সলভ করতে যাই, এবার অনেকে হয়তো অনেক প্রবলেম হবে, বলবে যে 225/4 কে আমরা কি করে সলভ করব, এ তো খুব ডিফিকাল্ট ব্যাপার, অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, খুব ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, না না এরকম করে তো করা সম্ভব নয়, এই সেই। তো এখানে তোমাদেরকে আমি বলছি দেখো কি করে করব। দুভাবে করা যায়, এক হচ্ছে উপর নিচে 25 করে দিতে পারি, উপরে 25 করলে এখানে 25 নয় 225 বা 25 625, 625 কে আবার 9 দিয়ে করো, নিচে 100 পেয়ে যাবো, দশমিক সরিয়ে দেবো, এভাবেও করা যেতে পারে। আবার আরেকটা সহজ প্রসেস দেখাচ্ছি, 225 কে আমি দুবার হাফ করে দেবো, একবার হাফ করলে 1/2 হবে, মানে ইন্টু 1/2 ইন্টু 1/2, এটার মানে তো এটাই না, বাই 4 মানে ইন্টু 1/2 ইন্টু 1/2, তাহলে দুবার হাফ করলে পেয়ে যাবো। 225 কে দুবার হাফ করছি, দেখো কি করে করবো। 225 কে 200 আর 25 এই দুটো পার্টে আমি ভাগ করছি, একবার হাফ করলে 200-র হাফ হবে 100, 25-এর হাফ করলে হয় 12.5, এটা আমরা সবাই জানি। আরেকবার হাফ করব, 100-র হাফ করলে আবার হবে কত 50, 12.5-র হাফ করলে একটু ভেঙে ভেঙে করছি, 12 আর 0.5 আলাদা করে নিচ্ছি, 12-র হাফ করলে পাবো 6, 0.5-এর হাফ করলে পাবো 0.25, সিম্পল। এই 0.25 একটা পার্ট, 6 একটা পার্ট, 50 একটা পার্ট, যোগ করে দাও, 50 আর 6 যোগ করলে 56, আর তার সঙ্গে 0.25 মানে 56.25 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, 56.25% হচ্ছে এখানে আমার টিকিট সেল হয়েছে ইনক্রিমেন্ট। উল্টোভাবে চেক করতে চাও এটাও করে নিতে পারো। আমি যদি বলি এখানে উপর নিচে ধরো 9x25 আছে, 9x25 আছে, আমি আবার একটু 25 দিয়ে গুণ করছি, আর নিচে তাহলে 25x4 হয়ে যাবে, নিচে 25x4 হয়ে যাবে। এবার তাহলে কত হবে জিনিসটা, এটা দেখাচ্ছে 625x9/100। সিম্পল করে ফেলে এখান থেকে, 9×5 45, 5 হাতে 4, 9×2 18, 4 22, 2 হাতে 2, 9 54, 2 56, 5625 দশমিক 100 দিয়ে ভাগ, তাহলে দশমিক 2 ঘর ধরে 56.25 মিললো, 56.25 56.25। তো সিম্পল, যেরকম করে খুশি তুমি করতে পারো, দুটো প্রসেসই খুব ফাস্ট। এবার আমি বলবো হাফ করে করাটাকে চেষ্টা করো, কারণ এটা পরে অনেক জায়গায় অনেক রকম ভাবে কাজে লাগবে। সব জায়গায় তো এখানে 25 4 4 100 এরকম করে তো 100 সব জায়গায় তো পাবে না, তাই এটা হাফ করে করাটা অভ্যাস করো অনেকটা।
হেল্প হবে। আশা করছি তোমরা প্রবলেমস কিছু ফেস করছো না, বুঝতে পারছো। যদি প্রবলেম ফেস করো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাও, বা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং সেখানে মেনশন করো যে হ্যাঁ এই জায়গাটায় বুঝতে পারিনি, এখানটায় প্রবলেম হয়েছে, বা আমাকে পার্সোনাল ইনবক্স করতে পারো টেলিগ্রাম থেকে। আমি যে কোনো ভাবে যে কোনো উপায়ে আমি অলওয়েজ তোমাদেরকে হেল্প করার জন্য উপস্থিত আছি। চলে যাবো নেক্সট প্রবলেমে। দেখো, এটা আরেকটা ভালো অঙ্ক। ওই একই ক্যাটাগরির একটুখানি লেভেল আপ হয়েছে এখানে। কি বলেছে দেখো, ডিউ টু 25% ইনক্রিমেন্ট ইন প্রাইস অফ সুগার এ ম্যান ইজ আনএবল টু পারচেস 2 কেজি সুগার লেস ইন রুপিস 400। অর্থাৎ 400 টাকায় আগে যতটা সুগার কিনতো, এখন 400 টাকায় তার থেকে 2 কেজি সুগার কম কিনতে পারছে। কিসের জন্য? কারণ সুগারের প্রাইস 25% বেড়ে গেছে। ভালো কথা। এবার আমাকে কি বলেছে, ক্যালকুলেট দ্য ইনিশিয়াল প্রাইস, ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস, ক্যালকুলেট ইনিশিয়াল কনজাম্পশন, ক্যালকুলেট দ্য কারেন্ট কনজাম্পশন। একটু এখানে ন্যাচারালি তোমাকে 4টে ডেটা কালেক্ট মানে ক্যালকুলেট করতে দেবে না এক্সামে। আমি ডিসকাশনের জন্য 4টে ডেটা এখানে প্রেফার করেছি। দেখো, 25% ইনক্রিমেন্ট ইন প্রাইস অফ সুগার। ওকে, তো এখানে কি করা যেতে পারে? সিম্পল। দেখো, 25% ইনক্রিমেন্ট মানে কত? 1/4। তো 4 ভাগের মধ্যে 1 ভাগ আমার বাড়ছে প্রাইস অফ সুগার। ওকে, এবার দেখো, আমি যদি বলি 4 ভাগ ছিল ইনিশিয়াল, 5 ভাগ ছিল ফাইনাল। ওকে, ভালো কথা। এবার উনি কিন্তু 400 টাকা খরচা করছে, অর্থাৎ একটা জিনিস কিন্তু এখানে বলা নেই, কিন্তু সেটা হচ্ছে আমাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে আমার যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু সেম। তো এক্সপেন্ডিচার যখন সেম, এখানে লিখছি দেখো ইউনিট প্রাইস, আর এখানে আমি লিখছি ধরো কনজাম্পশন, এটা আমি লিখছি কনজাম্পশন, কনজাম্পশন। আর এখানে আমার হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারটা কিন্তু আমার সেম থাকছে। তাহলে এক্সপেন্ডিচার সেম মানে এটা 5 আর 4 এর খেলা হবে, এখানে 20 হবে, এখানে তোমার হচ্ছে 20 হবে, রাইট? 20 হবে, ভালো কথা। তো দেখো, এখানে যদি আমি ভালো করে বুঝি, কনজাম্পশন আমার কতটা রিডিউস হচ্ছে? 5 ভাগের মধ্যে 1 ভাগ আমার রিডিউস হচ্ছে কনজাম্পশন, রাইট? কনজাম্পশন 1 ভাগ রিডিউস হচ্ছে, আর এখানে কনজাম্পশনটা বলে রেখেছে 2 কেজি সুগার লেস, অর্থাৎ 2 কেজি কিন্তু কম পাচ্ছে। ভালো কথা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1, এই 1 যে কম হচ্ছে, রেশিওতে 1 এর ভ্যালু মানে অরিজিনালি হচ্ছে 2 এর ভ্যালু। ভালো কথা। তাহলে এই 5 এর ভ্যালুটা কত? এই 5 এর ভ্যালুটা হচ্ছে 5 দুগুণে 10, আর এই 10টা কি? এইটা কি? এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনজাম্পশন। তাহলে 10 কেজি হচ্ছে আমার সিআই, এটা হচ্ছে আমি ইনিশিয়াল কনজাম্পশন হিসেবে মার্ক করছি। ভালো কথা। তাহলে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, কিন্তু ইনিশিয়াল কনজাম্পশনটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে যদি এরকম 1 পার্টের ভ্যালু যদি 2 হয়, তাহলে এই 4 পার্ট যেটা হচ্ছে আমার ফাইনাল কনজাম্পশন সেটা কত? 4 পার্টের ভ্যালু হচ্ছে 4 দুগুণ এখানে 8 কেজি, যেটা আমি লিখছি সিএফ অথবা ফাইনাল কনজাম্পশন। অথবা 2 কেজি সুগার আমি এখন কম পাচ্ছি, সেখান থেকে 10 কেজি থেকে 2 কেজি মাইনাস করে দিলেও হয়, একই ব্যাপার। যেমন করে খুশি তোমরা করতে পারো, সেটা কোনো ইস্যু নয়। তাহলে দুটো অ্যান্সার পেয়ে গেলাম, ইনিশিয়াল কনজাম্পশন এবং কারেন্ট কনজাম্পশন দুটোই পেয়ে গেলাম। এবার বলেছে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল প্রাইস এন্ড কারেন্ট প্রাইস। এটা এবার আরামসে বেরিয়ে যাবে, কনজাম্পশন বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। ভালো করে দেখো, 2 কেজি সুগার লেস ইন রুপিস 400, অর্থাৎ 400 টাকা খরচা করছে। তার মানে কি ওনার এক্সপেন্ডিচার কিন্তু সেম। উনি এক্সপেন্স করছে কত? উনি এক্সপেন্স করছে রুপিস 400। 400 টাকায় কিন্তু খরচা করছে দুইবার, রাইট? 400 টাকায় কিন্তু উনি খরচা করছেন। এবার 400 টাকা খরচা করে উনি ইনিশিয়ালি কত কেজি পাচ্ছিলেন? উনি ইনিশিয়ালি তো 10 কেজি চিনি পাচ্ছিলেন, কিন্তু পরে কত কেজি চিনি পাচ্ছেন? পরে উনি 8 কেজি চিনি পাচ্ছেন। তাহলে এখানে আমি ইউনিট প্রাইসটা বার করতে পারি, এখানে ইউপিআই করে দিলাম, এখানে আমি ইউপিএফ করে দিলাম, যে ইনিশিয়াল ইউনিট প্রাইস আর ফাইনাল ইউনিট প্রাইস। দেখো, 400 টাকায় 10 কেজি চিনি পাচ্ছে, তাহলে প্রতি কেজি চিনির দাম কত? 400/10 আরামসে পেয়ে যাবো। তাহলে এটা হয়ে গেল তোমার রুপিস 40, 40 টাকা পার কেজি। এটা হয়ে গেল আমার ইনিশিয়াল কারেন্ট মানে ইনিশিয়াল প্রাইস, অর্থাৎ এই যে ইনিশিয়াল প্রাইস যেটা সেটা পেয়ে গেলাম। আর ফাইনাল প্রাইস কত হবে? এই 400 টাকাই খরচা করছে, কিন্তু 400 টাকায় তোমার হচ্ছে 8 কেজি চিনি পাচ্ছে। এখন 8 কেজির দাম যদি 400, তাহলে 1 কেজির দাম 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে পাচ্ছে কত? এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছে 40, তাহলে 50 টাকা আমি পাচ্ছি ফাইনাল প্রাইস। ওকে, এটা আমি পাচ্ছি ফাইনাল প্রাইস বা কারেন্ট প্রাইস। বোঝা গেল কি করে করলাম? খুবই সহজ। একটু টুইস্ট ছিল, একটু টুইস্ট ছিল, পুরোটাই ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বরাবর বলে আছি ল্যাঙ্গুয়েজের খেলা, এটা বিরাট বড়।
আরেকবার এখানে ডিসকাস করি, এটা একটু ভালো অঙ্ক ছিল। ডিউ টু 25% ইনক্রিমেন্ট প্রাইস অফ সুগার আ ম্যান ইজ আনএবল টু পারচেজ 2 কেজি সুগার লেস ইন রুপিস 400। দেখো 400 টাকা খরচা হচ্ছে। আর এখানে কিন্তু আমাকে বলা নেই কোথাও, কিন্তু এখানে আমাকে বুঝে নিতে হবে যে এক্সপেন্ডিচার কিন্তু আমার ফিক্সড থাকছে এখানে। ওকে, আ ম্যান ইজ আনএবল টু পারচেজ 2 কেজি সুগার লেস। তো 2 কেজি সুগার কম কিনতে পারছে, খরচাও দুবারই 400 টাকা করছে। ওর বাজেট ফিক্স যে আমি 400 টাকারই চিনি কিনবো, তাতে করে দাম বাড়ে যাওয়ার জন্য কম পাই, কম পাবো। তাহলে সে এবার একই জিনিস কাজে লাগাচ্ছি। আমি দেখছি 25% ইনক্রিমেন্ট মানে 1/4। তাহলে প্রথমে ইউনিট প্রাইস ছিল 4, তারপরে বেড়ে হয়ে গেল 5। আমাকে এক্সপেন্ডিচার সেম রাখতে হবে, তাই জন্য এই যে কোনাকুনি এগুলোকে নামিয়ে নিলাম, এদিকে 5 করলাম, এদিকে 4 করলাম। তাতে করে কনজাম্পশনে দেখতে পাচ্ছি প্রথমে 5 ভাগ কনজিউম করতাম, এখন 4 ভাগ করছি, তাহলে 1 ভাগ কনজাম্পশন কমলো। আর এখানে বলা রাখেছে যে 2 কেজি সুগার আমি লেস পাচ্ছি, এখন 2 কেজি সুগারের আমার কনজাম্পশন কমেছে। তাহলে 1 পার্টের ভ্যালু যদি 2 হয়, তাহলে যে ইনিশিয়াল কনজাম্পশন 5 পার্টের ভ্যালু কত? এখান থেকে 10 কেজি পাচ্ছি, তাহলে ইনিশিয়াল কনজাম্পশন পেয়ে গেলাম। একইভাবে 4 পার্টের ভ্যালু কত? ফাইনাল কনজাম্পশন 8 কেজি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি এখানে বলা আছে, এবার অঙ্কে বলা আছে আমাকে 400 টাকা এক্সপেন্স করছি, 400 টাকা খরচা করছি, 400 টাকাই বাজেট। 400 টাকা বাজেটে আমি প্রথমে 10 কেজি চিনি পাচ্ছিলাম। তাহলে আমার এখানে কত ছিল? 400/10, 40 টাকা প্রতি কেজি হারে চিনি বিক্রি হচ্ছিল। আর এখন সেই 400 টাকাতে আমি 8 কেজি চিনি পাচ্ছি। তাহলে কত হচ্ছে? 400/8 করলে আমি 50 টাকা পাচ্ছি। এখন চিনির দাম 50 টাকা প্রতি কেজি। বোঝা গেল? এবার তুমি দেখো মজার বিষয়, তাহলে ইনিশিয়ালি 40 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে, রাইট? তাহলে 40 এর মধ্যে কত বেড়েছে? 40 এর মধ্যে আমার 10 টাকা বেড়েছে। এবার এর পার্সেন্টেজটা একটু ক্যালকুলেট করে দেখো তো, 40 টাকার মধ্যে 10 টাকা বেড়েছে, তাহলে 100 এর মধ্যে কত বেড়েছে? এটা কেটে যাবে, 4 25 100 হবে, 25% অ্যান্সার আসবে, 25%। আর দেখো অঙ্কেও ব্যাক ক্যালকুলেশন এটাই পেয়ে গেলাম যে ডিউ টু 25% ইনক্রিমেন্ট ইন প্রাইস অফ সুগার। তো বুঝতে পারছো কনসেপচুয়ালি ব্যাপারটা পুরো ক্লিয়ার, যে এইভাবেই করতে হচ্ছে এবং এটা সবথেকে কনভিনিয়েন্ট মেথড। পুরো প্রবলেমটার মধ্যে একটা জিনিসই দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে আ আমাকে যে এটা করতে হচ্ছে, যেটা হচ্ছে সাকসেসিভ মেথড। আর আমার যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরস সেগুলো যে মানে কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, সেই যে স্পেশাল টাইপটা, সেই টাইপটার মধ্যে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ফ্রেমস ট্রাই করছি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নতুন টাইপ। এটা হচ্ছে তোমার ইলেকশন বেসড কোশ্চেন। ওকে, ইলেকশন বেসড কোশ্চেন, এটা একটা অন্যরকম টাইপ এবং খুবই ইজি। আর ইলেকশন বেসড কোশ্চেন কিন্তু এক্সামে আসে, দেখে নি। বলছে ইন অ্যান ইলেকশন ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। ভালো। 20% of the votes were invalid. ভালো কথা। If the total number of voters was 7500, the other candidate's vote was, এখানে কিন্তু একটা রিয়েল ভ্যালু চেয়েছে। ওকে, আদার ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল সেটা সংখ্যায় চেয়েছে নাকি পার্সেন্টেজে। তাহলে আমাকে 7500 কিন্তু এই রিয়েল ডেটাটা ইউজ করতে হবে। এবার দেখো কি করব। বলেছে ইন অ্যান ইলেকশন ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। খুব ভালো কথা। এবং 20% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড। ভালো। তার মানে কি, টোটাল ভোটার্স আমি যদি ধরে নিই, টোটাল ভোটার্স আমি ধরে নিই যদি 100 পার্ট আছে, তাহলে ইনভ্যালিড কতগুলো? অলরেডি আমার 20 পার্ট ইনভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড কতগুলো? 20 পার্ট যদি বাদ দিয়ে দিই, তাহলে এই 80 পার্ট হচ্ছে ভ্যালিড। এই যে 80 পার্ট যে ভ্যালিড ভোটস, এগুলোই হচ্ছে আমার, একটা পার্টি হচ্ছে উইনিং পার্টি, একটা হচ্ছে তোমার লুজিং পার্টি। এই দুটো পার্টির মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এটাই তো কনসেপ্ট, এটাই তো বলতে চেয়েছে, তাই কি না? ভালো, খুব ভালো। এবার দেখো ভালো করে বুঝবো কি করে করছি, এতদূর অব্দি পেলাম। এবার বলেছে ইন এন ইলেকশন ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। অর্থাৎ ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস হচ্ছে তোমার 80, রাইট? এর কিন্তু 55% বার করতে হবে। এই 100 র 55% নয় কিন্তু, 100 হচ্ছে আমার টোটাল ভোটস। তার মধ্যে থেকে ইনভ্যালিড বাদ দিয়ে অ্যাকচুয়ালি ভ্যালিড যে ভোটস, যোগ্য যে ভোটস গুলো সেগুলো নিলাম, তখন পেলাম 80। তার 55% অ্যাপ্লাই করব। ঠিক যেভাবে প্রথম অঙ্কটাতে ওই রিমেনিং মান্থলি স্যালারি বলা আছে, তার এত পার্সেন্টেজ খরচা করলাম, তারপরে রিমেনিং যেটা তার এত পার্সেন্টেজ করলাম। এখানেও কিন্তু সেই রিমেনিংই হচ্ছে। টোটাল ভোট যা ছিল ছিল, তার মধ্যে ইনভ্যালিড গুলোকে বাদ দিয়ে রিমেনিং যেগুলো সেগুলো ভ্যালিড, সেই ভ্যালিডের উপর ক্যালকুলেট করছি। এবার দেখো আমরা এখানে একটু অন্য মেথডে ক্যালকুলেশনটা করব, ভালো লাগবে। কারণ টেকনিক্স তো বিভিন্ন রকমের শিখতে হবে, যাতে করে পরীক্ষায় কাজে লাগে। যত বেশি অস্ত্র চালাতে জানবে পরীক্ষার ডিফিকাল্ট সিচুয়েশনে, তত বেশি নিজেকে মানে কি বলবো, খুব এফিশিয়েন্ট একটা জায়গায় নিজেকে আবিষ্কার করবে।
তো দেখো এখানে কি করব, এখানে আমি একজন পাচ্ছে 55% ভোট, তাহলে ডেফিনেটলি আরেকজন কত পাবে 45% ভোট, তাই কি না? টোটাল যদি আমি 100% ধরি তাহলে একজন 55% পেলে আরেকজন 45% পাবে। এবার দুজনের ভোটের আমি রেশিও নিয়ে নিই, একজন 55 পাচ্ছে, একজন 45 পাচ্ছে। 5-11-55, 5-9-45, হ্যাঁ কি না? পেলাম। তাহলে 11:9 রেশিওতে ভোট ডিস্ট্রিবিউট হচ্ছে ওদের মধ্যে। আমি করতেই পারতাম, আমি 80-র মধ্যে 55% লাগিয়ে এরকম 55/100 করে এরকম এরকম কেটে 5-11-55, 5-2-10, 2-4-8, 4-11-44, আমি এটা করতেই পারতাম, এটা তোমরা জানো। বাট আমি এখানে একটু অন্যরকম প্রসেস লাগানোর চেষ্টা করছি যাতে করে তোমরা শিখতে পারো। তো দেখো এখানে 11 পার্ট, এখানে 9 পার্ট, টোটাল কত? 11 আর 9 টোটাল হচ্ছে আমার এখানে 20 পার্ট। ভালো কথা। এবার এই যে 20 পার্ট টোটাল, তার মানে কত? এই 80টার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে 20 পার্ট মানে রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি 80 কে। তাহলে 4, তাহলে 4 হচ্ছে আমার একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যেটা এইখানেও গুণ করবো, এখানে গুণ করলে আমি দুটো ভাগ পেয়ে যাবো। তাহলে 4-11 একজন পাচ্ছে কত? একজন 4-11 44 খানা ভোট পাচ্ছে, যেটা দেখো এই যে 4-11 44 এখান থেকেও আসছে ঘুরিয়ে ফিরিয়ে। আরেকজন 4-9 কত পাচ্ছে? আরেকজন 4-9 36 পার্ট ভোট পাচ্ছে, রাইট? 44 আর 36 এই ভাগে ভাগ হচ্ছে। বোঝাই যাচ্ছে যে জিতছে সে বেশিটা পাবে 44 পার্ট, যে উইনিং পার্টি সে পাচ্ছে 36 পার্ট, যে লুজিং পার্টি সে পাচ্ছে। বোঝা গেল? এবার বলেছে দ্য আদার ক্যান্ডিডেটস ভোট। এবার দেখো প্রথমে তো বলে রেখেছে যে উইনিং পার্টি কত পেয়েছে, এবার আদার ক্যান্ডিডেট বলতে এই 36 পার্টের ভোট আমাকে চাইছে, রাইট? এবার দেখো টোটাল ভোটস কত? 100 ধরেছিলাম, এই 100-র মধ্যে থেকেই ভাগ হতে হতে কিন্তু এই 36 পার্টে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ এই টোটাল ভোটস 100, টোটাল ভোটার্স 100, তার 36, অর্থাৎ হচ্ছে কি 100-র মধ্যে ক্যালকুলেট করছে মানে টোটাল ভোটার্স এর 36%। আমি বলতেই পারি যে টোটাল যে ভোটার্স তার 36% হচ্ছে পাচ্ছে লুজিং ক্যান্ডিডেট। টোটাল ভোটার্স কত বলেছে? 7500, 7500, 7500 ইন্টু 36% হয়ে যাবে। এবার 7500 মানে দুটো শূন্য ক্যান্সেল করে দাও, সিম্পল। আর এটাকে আমি ধরে নিচ্ছি 5-15-75 ক্যালকুলেশনের সুবিধার্থে ইন্টু 36। 5 আর 36 কাকে মাল্টিপ্লাই করি দেখো, 5-3-15, 150, এবং 5-6-30, 150-30 মানে হচ্ছে 180 ইন্টু 15 কত হবে? 0 রাখবো, 8-15-120, শূন্য হাতে থাকবে 12, 15-1 15, আর 15 আর 12 যোগ করলে এটা হবে তোমার 2700, 2700। তাহলে 2700 ভোটস হচ্ছে আমার এই ক্যান্ডিডেট খানা পাচ্ছে। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারছো প্রবলেম গুলো। খুবই ভালো টাইপ, খুবই ভালো এবং জরুরি প্রবলেম এটা, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আর এটাকে আরেক রকম ভাবেও করা সম্ভব, আমি দেখছি আরেক রকম ভাবে তোমাদের সামনে আমি এটা করার চেষ্টা করছি। তার আগে আমি এটাকে একটুখানি ক্লিয়ার করে নিই। একই ব্যাপার বলেছে, 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস এখান থেকে পাওয়া গেছে। দেখো টোটাল নাম্বার অফ ভোটার্স ওয়ার 7500, দেখো 7500 এখানে ভোটার্স আছে, রাইট? ভালো কথা। এবার বলেছে 20% অফ দ্য ভোটার্স ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড। দেখো 20% ইনভ্যালিড মানে কত? এর 80% লোকজন যারা আছে তারা তোমার ভ্যালিড ভোটার্স, এটা ভ্যালিড ভোটস, এই ভোটের ওপরই হিসাব হচ্ছে। ভালো, ক্যালকুলেট করো, কাটো। 2-4-8, 2-5-10, 5-15-75, এটা হয়ে গেল 1500। তাহলে 4-15-60, 6000। তাহলে ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস পেলাম হচ্ছে 6000। ভালো কথা, খুব ভালো কথা। এবার বলেছে ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ দ্য ভ্যালিড ভোট, তাহলে এই ভ্যালিড ভোটস এর মধ্যে একজন পেয়ে গেল হচ্ছে 55%। খুব ভালো কথা। আর আমাকে চাইছে আদার ক্যান্ডিডেট ভোট কত? আদার ক্যান্ডিডেট কত? আদার ক্যান্ডিডেট তো ডেফিনেটলি বাকি 45% পাবে, তাই না? তাহলে 6000-এর যদি আমি 45% ইমপ্লিমেন্ট করি তাহলে কি আমি ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবো না? তো 6000 মানে কত? 60 ইন্টু 45। 60 ইন্টু 45 কেন করলাম? কারণ হচ্ছে এই যে দুটো শূন্যকে আমি অলরেডি এলিমিনেট করেছি পার্সেন্টেজের জন্য। একটা রাখলাম এত, 6-45 কত হয়? 6-4-24, 240, এবং 6-5-30, তাহলে এখানে 2800। ঠিক করলাম? 6-4-24, 240, 6-5, সরি 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 সরি, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, তাই বলি। এটা হবে তোমার দুটো শূন্য অফ, এটা 270 হবে, 2700। কারণ 6-4-24, 240, এবং 6-5-30, তো 270, 2700, 2700 ভোট হচ্ছে ও এখান থেকে আমার সিকিউর করছে। বোঝা গেল তাহলে?
তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই, 8 নম্বর কোশ্চেনে। আবার ভোট রিলেটেড একটা কোশ্চেন। ইন অ্যান ইলেকশন 10% ভোটার্স ডিডন্ট ভোট। ওকে, 10% ভোটই দেয়নি। If the winner get 48% of the total registered vote and won the election by 840 votes, then calculate the total number of registered votes. Okay, খুব ভালো কথা। দেখো ভালো করে এখানে বোঝার ব্যাপার আছে। জাস্ট আ মিনিট। তো এখান থেকে কন্টিনিউ করছি। দেখো 10% ভোটার্স হচ্ছে ডিডন্ট ভোট, ভালো কথা। আর টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটস, তো দেখো রেজিস্টার্ড ভোটার্স মানে যারা ভোট দেবে। রেজিস্টার্ড ভোটার্স আমি ধরে নিচ্ছি 100 জন রেজিস্টার্ড ভোটার্স আমার ছিল। তার মধ্যে হচ্ছে ভোট দেয়নি, নো ভোট, আমি লিখছি এখান থেকে নো ভোট। ভোট দেয়নি হচ্ছে 10 জন। 100-র মধ্যে 10% 10 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কারা? ভোটার্স। অ্যাকচুয়াল ভোটার্স কত? 90 জন। 90 জনের ভোট হচ্ছে অ্যাকচুয়ালি আমি পেয়েছি। এখন বলে যে উইনার গেটস 48% অফ দ্য টোটাল রেজিস্টার্ড ভোট। 48%, ভালো করে বুঝবো। 48% অফ দি টোটাল রেজিস্টার্ড ভোট উইনার এখান থেকে পেয়ে বসে আছে। তাহলে উইনার কত ভোট পেয়েছে? উইনার পেয়েছে অ্যাকচুয়ালি 48 ভোট এখানে পেয়েছে, ভালো কথা। কারণ এই যে রেজিস্টার্ড ভোটার হচ্ছে 100, তার 48% মানে সিধা 48 আসবে। এবার দেখো, এবার দুভাবে করা যায় জিনিসটা। লুজারের ভোটটা দুভাবে বার করতে পারি। দেখো 100 পার্টের মধ্যে তাহলে 3টে সেগমেন্ট হচ্ছে, একটা নো ভোট, একটা উইনারের ভোট, একটা লুজারের ভোট। তো নো ভোট কত? 10 জন। উইনারের ভোট কত? 48 জন। তাহলে 48 আর 10 যোগ করলে অলরেডি 58 আমার এসে গেছে। তাহলে 100 থেকে 58 বাদ দিলে পরে পড়ে থাকছে আমার 42, এটা হচ্ছে লুজারের ভোট। এরকম করেও বার করতে পারি। অথবা এখানে আমি নো ভোট বাদ দিলে পরে 90 জন ভোটারকে পেয়েছি। 90 জন ভোটারের মধ্যে 48 জন অলরেডি উইনারকে ভোট দিয়ে বসে আছে। তাহলে 90 থেকে 48 বাদ দিলেও 42 লুজারের ভোট আমি পেয়ে যেতে পারি। দুইভাবেই বার করতে পারি। এবার দেখো উইনার আর লুজারের মধ্যে ডিফারেন্স কত? এখানে 6 ভাগের ডিফারেন্স আছে, 6 পার্টের ডিফারেন্স আছে। আর বলেছে কত? এখানে বলেছে যে উইনার ওন দ্য ইলেকশন বাই 840 ভোটস। তো এখানে পেয়ে গেলাম 6 পার্ট মানে হচ্ছে তাহলে রিপ্রেজেন্ট করছে 840 কে। 840 ওদের মধ্যে ভোটের ডিফারেন্স। দেন ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটস। রেজিস্টার্ড ভোটার্স কত? রেজিস্টার্ড ভোটার্স হচ্ছে 100 ধরেছি। তাহলে এখানে করে দাও 100। 6 14 84 140। 140 এর পর বসিয়ে দাও দুটো শূন্য। তাহলে 14,000, 14,000। 14,000 হচ্ছে আমার এখানে টোটাল রেজিস্টার্ড ভোটস, রাইট? সহজ অঙ্ক, কোনো ব্যাপার নয়। শুধু স্টেপ বাই স্টেপ কোন জায়গাটার সঙ্গে কোন জায়গাটাকে লিঙ্ক করতে হবে এটা বুঝতে হবে। পুরোটাই ভাষার উপর ডিপেন্ড করছে। এই যে রেজিস্টার্ড ভোটার্স, তারপরে হচ্ছে তোমার 10% ভোটার্স ডিডন্ট ভোট, কিছু ভোট ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কিছু ভোট দিচ্ছে না, এরকম টাইপের যে জিনিসগুলো এইগুলো। এরকম টাইপের প্রচুর অঙ্ক তোমরা এক্সারসাইজ বুকসে পেয়ে যাবে। এগুলোর উপর কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো। যদি তোমাদের কাছে নিজস্ব কোনো টেক্সট বুক থেকে থাকে তাহলে সেই টেক্সট বুক থেকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কিন্তু করতে হবে অবশ্যই। আচ্ছা, এই অঙ্কটা সে একই প্রসেস। দেখো 10% ভোটার্স ডিডন্ট ভোট, এখানে বলেই দিয়েছে 10% ভোটার্স ভোটই দেয়নি। 2500 ভোটার্স হচ্ছে নোটা ইউজ করেছে। বাকি যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2500 ভোটার্স হচ্ছে নোটাকে ভোট দিয়েছে। উইনার গেটস 55% অফ দ্য ভ্যালিড ভোটস, অর্থাৎ এই যে 10% ভোটার ভোট না দিয়ে 90% যেটা, তার মধ্যেকার 55%। দেখো এখানে ডিফারেন্সটা বোঝো দুটো অঙ্কের মধ্যে। এখানে বলেছে উইনার গেটস 48% অফ টোটাল রেজিস্টার্ড ভোট, যে কারণে এই যে রেজিস্টার্ড ভোটস 100, তার মধ্যে সোজা 48 বসে দিলাম। কিন্তু এইখানে বলেছে উইনার গেট 55% অফ দ্য ভ্যালিড ভোটস, অর্থাৎ ওই যে ভোট দেয়নি তাদেরকে বাদ দিলাম। দিয়ে যে ভ্যালিড ভোটস গুলো পেলো তার মধ্যে 55% হচ্ছে উইনার এখানে অ্যাকোয়ার করছে এবং ওন বাই 2000 ভোটস এখানে বলা আছে, রাইট? এখানে 2000 ভোটস এর এখানে কথা বলা হয়েছে। এবার দেখবো আমরা কি করে এখান থেকে বার করতে পারি। দেখো আমি ধরে নিচ্ছি টোটাল রেজিস্টার্ড ভোটস এখানে জিজ্ঞেস করেছে। রেজিস্টার্ড ভোটস আমি এখানে ধরে নিচ্ছি 100, 100। 10% ভোটার্স হচ্ছে ডিডন্ট ভোট। 10% ভোটার্স হচ্ছে ডিডন্ট ভোট। ওকে, ভালো কথা। তাহলে নো ভোট, 10 জন ভোট দেয়নি। ভোট দিয়েছে কজন? 90 জন ভোট দিয়েছে, ভালো কথা। আমি এক কাজ করছি, এগুলোকে না আমি পার্সেন্টেজ ওয়াইজ ধরছি, কারণ দেখো এখানে কিন্তু কিছু রিয়েল নাম্বারসও আছে। 2500 ভোটার্স হচ্ছে ইউজ নোটা, উইনার ওন বাই 2000 ভোটস, কিছু রিয়েল নাম্বার আছে। তাই পার্সেন্টেজটা রেকমেন্ড করছি ইউজ করা এখানে। নইলে পরে এখানে কিন্তু আমরা অরিজিনাল ডেটা এবং ফ্র্যাকশন ডেটার মধ্যে মানে রেশিও ডেটার মধ্যে কম্পেয়ার করতে পারবো না। ওকে, এবার বলছে উইনার গেটস 55% অফ দ্য ভ্যালিড ভোটস, দ্যাটস ফাইন। তাহলে উইনার কত পাচ্ছে? উইনার এই 90% এর মধ্যে
এই 55/100 নয়তো করে দাঁড়াও, এই পার্সেন্টেজ লিখলে না তোমাদের গুলিয়ে যাবে। আমি শিওর তোমরা গুলিয়ে ফেলবে এই ব্যাপারটাকে, কারণ তোমাদের জায়গায় আমি হলে আমিও গুলিয়ে ফেলতাম। এই অঙ্কটা এমনই, এইখানে তোমাকে একটু এক্স ব্যবহার করতে হবে, এক্স না ব্যবহার করলে এটা হবে না। দেখো রেজিস্টার্ড ভোটার্স আমি ধরবো এখানে 100x। এবার তোমরা বলবে যে আচ্ছা আমরা কি করে বুঝবো কোনটাতে এরকম করবো, কোনটাতে ওরকম করবো, কোনটাতে এক্স আসবে, কোনটাতে পার্সেন্টেজ, কোনটাতে সিধা করে দিচ্ছি? এটা হচ্ছে প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স। আমার এই জিনিসটা বুঝতে এবং রপ্ত করতে 3 বছর লেগেছে। তোমরা যারা নতুন স্টার্ট করছো আজকে, তারা যদি ভাবো যে 1 লহমায় এত তাড়াতাড়ি হয়ে যাবে, তা তো হওয়ার নয়। তাই একটুখানি ধৈর্য তো ধরতেই হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর। রেজিস্টার্ড ভোটার্স হচ্ছে 100x। নো ভোট কত? নো ভোট হচ্ছে তোমার 10% দেয়নি, তাহলে 10x হচ্ছে নো ভোট। আর এখানে ভোট কত? ভোট হচ্ছে তোমার এখানে 90x অবশ্যই। উইনার কত পাচ্ছে? উইনার হচ্ছে 90x এর মধ্যে 55% ভোট নিয়ে বসে আছে, রাইট? 55% তো ভ্যালিড ভোটস, এটা আমি ভ্যালিড ভোট লিখছি, ভ্যালিড ভোট। 5 11 55, 5 20 100, এটা এটা কেটে দিলাম। 99x/2, 99x/2 এরকম মতন আছে উইনারের ভোট। লুজারের ভোট কত? লুজারের ভোট কত? লুজার হচ্ছে, দেখো উইনার ওন বাই 2000 ভোটস, তাহলে উইনার হচ্ছে 2000 ভোট বেশি পেয়েছে লুজারের তুলনায়, তাহলে লুজার নিশ্চয়ই 99x/2 -2000 ভোটস পেয়ে থাকবে, উইনারের থেকে 2000 ভোট কম। আর নোটাতে কতজন ভোট গেছে? নোটাতে, নোটাতে দেখো ভোট দিয়েছে মোট 2500 জন, 2500 ভোটস গেছে নোটাতে। ভালো। এবার দেখো টোটাল ভ্যালিড ভোটস হচ্ছে 90x, এর মধ্যে থেকেই তো উইনারের এই 99x/2 পরিমাণ ভোট আসছে, এর মধ্যে থেকেই তো লুজারের এই 99x/2 -2000 ভোট আসছে, আর এর মধ্যে থেকেই তো আমার 2500 হচ্ছে নোটার ভোট আসছে, রাইট? তাহলে আমি যদি বলি, এটার হিসাব করি যে 90x এটা ইজ ইকুয়াল টু, আমি যদি ধরি এই সব কটাকে টোটাল করি, 99x/2 প্লাস 99x/2 মাইনাস 2000 প্লাস 2500, তাহলে টোটালটা করলে আমার এখান থেকে আসছে কত? পুরোটা এখানে ডেটা পেয়ে যাচ্ছি, রাইট? জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আই থিঙ্ক এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। জাস্ট মিনিট, ওকে ওকে ওকে, জাস্ট মিনিট, আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলছিলাম, যেটা তোমাদেরকে আমি বোঝাই। দেখো এই টার্মস গুলো কিন্তু খুব ভাইটাল। এখানে যে ভ্যালিড ভোট কথাটি এখানে লিখে ফেলেছিলাম, এটা কিন্তু ভুল হলো অ্যাকচুয়ালি। ভ্যালিড ভোট এটা নয়, ভ্যালিড ভোটও এটা নয়, এবং উইনারের ভোটগুলো এখান থেকে আমার এরকম করে আসবে না। সরি সরি, মাই ব্যাড। দেখো দেখো 90x ভোটস এখানে জমা পড়েছে, এর মধ্যে নোটাতে কতজন দিয়েছে? নোটাতে, নোটাতে দিয়েছে 2500 জন, 2500 ভোটস আমার নোটাতে চলে গেছে। তাহলে নোটাতে যে ভোটস গুলো গেছে সেগুলো কিন্তু আমার ভ্যালিড হবে না, সেগুলো ইনভ্যালিডের দলেই চলে যাবে। ওকে, সেগুলো ইনভ্যালিডের দলেই চলে যাবে। এখানে দেখো ভালো করে বুঝবো, 10% লোক তো আমার ভোট দিতেই আসেনি, রাইট? 10% লোক তো আমাকে ভোট দিতেই আসেনি। আর 90, তাহলে বাকি রিমেনিং যারা 90x যারা ভোট দিতে আসলো, তার মধ্যে 2500 ভোট হচ্ছে নষ্ট হলো, নোটাতে চলে গেল। মানে এনিহাও ওটা থার্ড পার্টি হয়ে গেল, নোটা চলে গেল মানে ওটা নষ্ট। তো আমি ভ্যালিড ভোটস কত পাবো এখান থেকে? ভ্যালিড ভোটস অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই 90x -2500, এইটা হচ্ছে আমার ভ্যালিড ভোটস। ওকে, এইটা হচ্ছে আমার ভ্যালিড ভোট। এর মধ্যে থেকে দুই ভাগে ভাগ হবে, একটা উইনারের পার্ট, একটা হচ্ছে লুজারের পার্ট। ভালো কথা। উইনার কি বলেছে? উইনার হচ্ছে এই ভোটের 55% অ্যাকোয়ার করেছে, তাহলে উইনার কত? উইনার এখান থেকে 55% অ্যাকোয়ার করেছে। লুজার তাহলে অটোমেটিক রিমেনিং 45% পাবে, হ্যাঁ কি না? লুজার তাহলে 45% পাবে। এবং বলেছে যে উইনার হচ্ছে 2000 ভোটস এর গ্যাপে জিতে গেছে, 2000 ভোটস এর গ্যাপে জিতে গেছে। তাহলে ভালো করে বুঝবো, দেখো উইনারের আর লুজারের মধ্যে ডিফারেন্স কত? 10% এর এক্সট্রা আছে, 10% এর ডিফারেন্স আছে। ভালো কথা। আর এই 10% ডিফারেন্স মানেই কত? 2000 ভোটস, রাইট? ভালো করে বুঝবো, এই 10% এর ডিফারেন্স মানেই কত? 2000 ভোটস। তাহলে এখান থেকে একটা সিম্পল জিনিস করতে পারি, যে ভ্যালিড ভোটস যেটা, টোটাল ভ্যালিড ভোটস যেটার উপর ক্যালকুলেশন হচ্ছে, তাহলে সেই 90x -2500 এর উপর আমি যদি 10% অ্যাপ্লাই করি, মানে 10% মানে বেসিক্যালি কি, উইনার আর লুজারের যে ডিফারেন্স, এর উপর যদি আমি 10% অ্যাপ্লাই করি, তাহলে এটারই ভ্যালু দাঁড়াবে কিন্তু 2000। ওকে,
এইভাবে কিন্তু আমি করতে পারি। অথবা আমি এইভাবেও করতে পারি যে 10% যদি রিপ্রেজেন্ট করে আমার 2000-কে, তাহলে 100 কতকে রিপ্রেজেন্ট করছে? 0 কাটলে এখানে আমার বেরোচ্ছে 0000, অর্থাৎ 20,000। 20,000 হচ্ছে আমার এখানে কত? 20,000 হচ্ছে এখানে আমার ভ্যালিড ভোটস। 20,000 এখানে হচ্ছে আমার ভ্যালিড ভোটস। আর এখানে ভ্যালিড ভোটস কত? 90x - 2500। তাহলে এখানে যদি আমি ইকুয়েট করি, তাহলে পেয়ে যাবো একই রেজাল্ট। এখানে ইকুয়েট করলে আমি দেখো এখানে দেখাচ্ছি 90x - 2500 সমান যদি হয়ে যায় আমার 20,000, তাহলে কত হবে অ্যান্সার? 90x দাঁড়াবে এই যে 20,000, আর এখানে 2500টা প্লাস হয়ে গেলে হবে 22,500। এখানে 9 আর 9 কাটবো, এটা হচ্ছে 25 হবে, এটা হবে 250। এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আমার এখানে 250 আসবে। আর আমাকে বলেছে রেজিস্টার্ড ভোটস, তাহলে রেজিস্টার্ড ভোটস হবে 250 আর 100, মানে দুটো শূন্য অ্যাড হয়ে গিয়ে 25,000 আমার এখান থেকে ভ্যালু চলে আসবে। এইভাবেও সম্ভব, এইভাবেও একটা করা যেতে পারে। আবার একটা যদি তুমি এইভাবে করতে চাও ইকুয়েশন ধরে, তাহলে এটাও হবে, শূন্য শূন্য কেটে যাবে সিধা, ব্যাপারটা সেই একই দাঁড়াবে। এই দেখো 90x - 2500 ইজ ইকাল টু এই যে 2000 আর আরেকটা শূন্য, মানে 2000 আর আরেকটা শূন্য, মানে 20,000 চলে আসলো। দিয়ে এই যে এখান থেকে যেটা করলাম সে একই প্রসেস এখান থেকে রিপিট হবে, পুরো বাকিটা সেম ওয়েতে চলতে থাকবে। বোঝা গেল? তো বোঝা গেল এখানে একটা ভালো পয়েন্ট দেখার মতন বিষয়, খুব ভালো অঙ্ক। এটাকে ভালো করে মার্ক করে রাখো, কারণ হচ্ছে এখানে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যে রেজিস্টার্ড ভোটার্স আমি যা ধরেছিলাম 100x, 10% ভোট দিতে আসেনি, মানে ওটা হচ্ছে অ্যাবসেন্ট, নো ভোট। 10x হচ্ছে, 10x হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে আমাকে ভোট দিল কারা? 90x লোক হচ্ছে ভোট দিতে প্রেজেন্ট ছিল। নোটাতে 2500 ভোট চলে গেল, মানে ওগুলো ইনভ্যালিড হয়ে গেল। নোটাতে 2500 ভোট চলে গেল মানে ওগুলো ইনভ্যালিড হয়ে গেল। তাহলে ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস হচ্ছে ওই নোটার ভোটগুলো বাদ দিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে ভ্যালিড ভোটস। 90x - 2500 সেটা হচ্ছে আমার ভ্যালিড ভোটস। বোঝা গেল? তো এইভাবে কিন্তু এটা করতে হবে, এখানে কিন্তু এটা ভুল করলে চলবে না। এবং এই ভ্যালিড ভোটস এর মধ্যে উইনার আর লুজারের মধ্যে 55% 45% এই রেশিওতে ভাগ হচ্ছে। আচ্ছা, এখানে 10 নম্বর কোশ্চেনটা রয়েছে, লাস্ট কোশ্চেন। দেখো এখানে বলেছে সে আবার একই ব্যাপার, যে 10% ডিডন্ট ভোট, 10% আসেনি। 300 ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, মানে যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 300 ভোটস হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, ওটা বাদ চলে যাবে। দ্য উইনার গেট 60% অফ দ্য ভোটিং লিস্ট। এখানে ভালো করে বুঝবো, ভোটিং লিস্ট বলেছে। ভোটিং লিস্ট মানে টোটাল যত লোক যারা ভোট দিতে আসেনি তারা ইনক্লুডেড, সেই ভোটিং লিস্টের 60% উইনার পাচ্ছে। অ্যান্ড উইন্স বাই 900 ভোটস। নাম্বার অফ ভ্যালিড ভোটস, এই যে ভ্যালিড ভোটস কত, এটা এখান থেকে বার করতে বলেছে। দেখো ভালো করে বুঝবো, আশা করছি এরপরে আর গন্ডগোল হবে না। দেখো 10% ডিডন্ট ভোট, আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার্স কত, আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার, আমি ধরে নিচ্ছি এখানে 100x। যেহেতু এখানে তোমার হচ্ছে এই যে কিছু রিয়েল ডেটা আছে, আমি এক্সটাকে রাখছি। আচ্ছা, নো ভোট কত? নো ভোট হচ্ছে আমার এখান থেকে তোমার 10x। ভোট দিয়েছে কত? তাহলে ভোট দিয়েছে আমাকে 90x ভোট দিয়েছে। ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস এখান থেকে বার করবো, এখান থেকে 1 মিনিট, ভ্যালিড ভোটস আমি এখান থেকে বার করবো। তো এবার যদি আমি এখান থেকে রিজিউম করি ব্যাপারটা, দেখো তাহলে ভ্যালিড ভোটস এখানে কত আসছে? ভ্যালিড ভোটসে তোমার দেখো 300 হচ্ছে ডিক্লেয়ার ইনভ্যালিড, তাহলে 90x - 300 যেটা, এটা হচ্ছে আমার পুরো ভ্যালিড ভোটস, রাইট? এবার ভ্যালিড ভোটস এর মধ্যে থেকে হচ্ছে উইনার এবং লুজার এখানে আমার ডিসাইডেড হবে। ভালো, উইনার গেট 60% অফ দ্য ভোটিং লিস্ট, কত বলেছে? 60%, অর্থাৎ টোটাল ভোটার হচ্ছে 100x, এটাই হচ্ছে ভোটিং লিস্ট, তার 60% মানে হচ্ছে 60x ভোট হচ্ছে উইনার নিয়ে গেল। ভালো কথা। অ্যান্ড উইন্স বাই 900 ভোটস, উইন্স বাই 900 ভোটস, তাহলে 900 ভোটস মানে কত? লুজার উইনারের থেকে 900 ভোটস কম পাবে, এটাই স্বাভাবিক। এই উইনার আর লুজারে যদি টোটাল ভোট ধরি, তাহলে করে আমার এই ভ্যালিড ভোটটা আসা উচিত, রাইট? করে দাও এখান থেকে, সিম্পল। 60x প্লাস 60x মাইনাস 900 ইজ ইকুয়াল টু হবে আমার 90x মাইনাস 300। ভালো কথা। এটা হচ্ছে তোমার 60 আর 60 120x হবে। 90x এদিকে গেলে 120 থেকে 90 বাদ গেলে হবে 30x। এই মাইনাস 900 দিকে গেলে হবে কত? প্লাস 900। 900 থেকে 300 বাদ গেলে হবে 600। শূন্য শূন্য কাটলে 3 20 60 হবে, তাহলে x এর ভ্যালু পেলাম কত? 20। আমাকে বলছে নাম্বার অফ ভ্যালিড ভোটস, তো ভ্যালিড ভোটস কত? ভ্যালিড ভোটস হচ্ছে এইটা 90x - 300। তো 90x মানে 90 × 20, 9 দুগুণে 18, 1800 হবে। 1800, 1800 থেকে আমার বাদ যাবে 300, অ্যান্সার হবে আমার 1500। এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোটস। বোঝা গেল? একটু শর্টে করলাম কিন্তু এই জায়গাটা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু শর্টে করলাম, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ব্যাপারটা বুঝতে। ওকে, তো দ্যাট ইজ ইট। মনে হয় এখানেই। সো এখানে এখনো পর্যন্ত এতটুকুই আমি এখানে করালাম।
আর এই পার্টিকুলার প্রবলেমটা তোমরা নিজেরা একটু সলভ করবে এবং আমাকে এর অ্যান্সারটা একটু কনফার্ম করবে যেখানে আমরা বার করলাম যে নাম্বার অফ ভ্যালিড ভোটস ওয়্যার। ওকে, তো একটু কনফার্ম করবে, কারণ এখানে অনেকের একটা ডাউট থাকে যে উইনার গেটস 60%, 60% অফ দ্য ভোটিং লিস্ট। তো লুজারকে লোকে বলে যে 40% এখানে করে ফেলে, লুজারটাকে 40% করে ফেলে, বাট এটা কিন্তু রাইট অ্যাপ্রোচ নয়। কারণ টোটাল ভোটিং লিস্ট যদি আমার 100 এর লিস্ট হয়, উইনার যদি এখানে তোমার 60 পার্ট থাকে, তাহলে বাকি 40 পার্টের মধ্যে কিন্তু শুধুমাত্র লুজার কিন্তু নেই। কারণ কিছু লোক হচ্ছে ভোটিং লিস্টের মধ্যে কিছু লোক ভোট দেয়নি, তাহলে কিছু লোক এখানে নো ভোট আছে, ভালো কথা। আচ্ছা, কিছু হচ্ছে ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তাহলে কিছু এখানে ইনভ্যালিড ভোটস আছে। ঠিক আছে, তো এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু তারপরে এইটা কিন্তু ফর্ম করছে, তাই পুরো 40% কিন্তু লুজারকে দেওয়াটা ঠিক নয়। তো এটা আমি ক্যালকুলেট করলাম, তোমরা একবার প্লিজ এটা দেখে পরে আমাকে জানিও যে এটার অ্যাকচুয়াল অ্যাপ্রোচ, মানে অ্যাকচুয়াল অ্যান্সার তোমাদের কি আসছে। ওকে, আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে ওটা যদি দেখে নিই যে এখানে এক্স এর ভ্যালু ছিল 20, তাহলে আমার যদি টোটাল ভোটার যদি আমার এখানে আসছে কত, টোটাল ভোটার আসছে 2000 ভোটার আসছে, 10% ডিডন্ট ভোট, তাহলে নো ভোট এখান থেকে আসছে কত, নো ভোট এখান থেকে আসছে 10%, অর্থাৎ হচ্ছে 200 জন হচ্ছে নো ভোট। তাহলে ভোট দিয়েছে কতজন, ভোট দিয়েছে আমার এখানে তাহলে 1800 জন ভোট দিয়েছে, রাইট, 1800 ভোট দিয়েছে। আচ্ছা, উইনার গেট 60% দ্য ভোটিং লিস্ট, তাহলে উইনার 60% পাচ্ছে, 60% মানে কত, 1200 ভোট হচ্ছে উইনারই পেয়ে যাচ্ছে, 1200 ভোট উইনার পেয়েছে, অ্যান্ড উইনস বাই 900 ভোট। তাহলে লুজার কত পাচ্ছে, লুজার তাহলে এখানে তোমার 300 ভোট পাচ্ছে, ভালো কথা। আর তাহলে করে এখানে বলেছে 300 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড, তাহলে এখানে ইনভ্যালিড ভোট কত, ইনভ্যালিড তাহলে এখানে বলেছে 300, দেখি হিসাবটা তাহলে মেলে কিনা, 300। তাহলে দেখো, উইনার 1200, লুজার 300, ইনভ্যালিড 300, এদের যে তিনজন আছে, এই এটা, এটা আর এটা, এদের তিনজনকে মিলিয়ে আমার টোটাল ভোট যেটা আসছে, মানে যারা আলটিমেটলি যে ভোটটা আমার ইভিএম এ ঢুকেছে, ইভিএম এ যে ভোটটা আমার ঢুকেছে এটা পাচ্ছি এখান থেকে, হ্যাঁ কি না, অবভিয়াসলি। তাহলে এখানে 1200, 300, 1500, 300, 1800 মিলে যাচ্ছে, আর নো ভোট 200, তাহলে এখান থেকে 2000 এসে যাচ্ছে, মিলে তো যাচ্ছে অবভিয়াসলি ব্যাক ক্যালকুলেশনে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো ব্যাপারটা, যে আমাকে জানিও। তো এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাস। প্লিজ আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। যদি কোনো প্রবলেম হয়, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো অবশ্যই। আর ফার্দার কোনো রকম অসুবিধা হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, অ্যান্ড ভালো করে প্রিপারেশন করো, বেস্ট অফ লাক।